আগের দিন আমরা শুরু করেছিলাম বিভিন্ন রন্ধন পদ্ধতি। রন্ধন পদ্ধতি মূলত তিনটে ভাগে বিভক্ত, সেটা আমরা জেনেছিলাম। তো আমরা প্রথম দিন আর্দ্রতাপ রন্ধন পদ্ধতির সম্বন্ধে জেনেছিলাম। আর্দ্রতাপ রন্ধন পদ্ধতি মানে কি? যে রন্ধন পদ্ধতির ক্ষেত্রে আমরা জল ব্যবহার করি, অথবা জলটাকে উত্তপ্ত করলে যে জলীয় বাষ্প নির্গত হয়, আমরা সেই জলীয় বাষ্পের তাপটাকে কাজে লাগিয়ে আমরা রান্না করি। এটাই হচ্ছে আর্দ্রতাপ রন্ধন পদ্ধতি। তো আজকে আমরা পরের যে বাকি দুটো রন্ধন পদ্ধতি রয়েছে, মানে শুষ্কতাপ রন্ধন পদ্ধতি আর হচ্ছে ফ্যাটের মাধ্যমে রন্ধন, এই দুটো আমরা আজকে পড়ব। তো দেখো, শুষ্কতাপ রন্ধন পদ্ধতি আছে প্রথমে। মানুষ যখন প্রথম আগুনের ব্যবহার শিখল, সেই সময় কিন্তু সে এই রন্ধন পদ্ধতির মাধ্যমেই প্রথম রান্না করলো। এটা কি? এই রন্ধন পদ্ধতিতে আমরা কিন্তু খাদ্যবস্তুকে সরাসরি আগুনের সংস্পর্শে এনে রান্না করি। তো এটা বর্তমানে আধুনিক সমাজে এটা কিন্তু বহুলভাবে প্রচলিত রয়েছে। তার কারণ এইভাবে রান্না করলে খাদ্যের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। এইভাবে রান্নার সময় কখনো খাদ্যবস্তুর ওপরে ফ্যাট বা স্নেহ পদার্থের ব্যবহার করা হলেও জল বা সেই জলকে উত্তপ্ত করলে যে জলীয় বাষ্প উৎপন্ন হয়, তার ব্যবহার কিন্তু কোনো সময় এই রন্ধন পদ্ধতিতে করা হয় না। শুষ্কতাপ রন্ধন পদ্ধতি কিন্তু আবার কতগুলো ভাবে করা যেতে পারে। যেমন প্রথমেই আছে রোস্টিং, এবং এছাড়াও আছে টোস্টিং, তারপরে আছে বেকিং বা সেকা, তারপরে হলো গ্রিলিং। তো এই চারটে পদ্ধতির মাধ্যমে আমরা শুষ্কতাপ পদ্ধতিতে রন্ধন করতে পারি। এছাড়াও আছে শুকনো খোলায় ভাজা। ঠিক আছে, তো এই প্রথমেই যেটা আমাদের পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে রোস্টিং। রোস্টিং প্রধানত কিন্তু তিনটে ভাবে করা হয়। এক হলো স্পিড রোস্টিং, দুই হচ্ছে ওভেন রোস্টিং, এবং তিন হচ্ছে প্যান রোস্টিং। এরপরে আমরা জানব কোন রোস্টিংগুলো কিভাবে করা হয় এবং এগুলোর উপযোগিতাগুলো কী। আমরা প্রথমেই যে টোস্টিংটা পড়ব সেটা হচ্ছে স্পিড রোস্টিং। তোমরা ছবিগুলো দেখে তো বুঝতেই পারছো, শিকের মধ্যে খাদ্য সামগ্রীকে ঢুকিয়ে দিয়ে সেই খাদ্য সামগ্রীকে সরাসরি আগুনের সংস্পর্শে এনে যে রান্না করার পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে রোস্টিং। আচ্ছা, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে যে ধাতু নির্মিত শিকের মধ্যে খাদ্য সামগ্রীগুলোকে গাঁথা হচ্ছে, সেই শিকগুলোকে বলা হচ্ছে স্পিড। তো স্পিডের মাধ্যমে রোস্ট করা হয় বলে এটার নাম হচ্ছে স্পিড রোস্টিং। এই ক্ষেত্রে খাদ্য সামগ্রীর ওপরে প্রথমে হালকা করে ফ্যাট বা তেল বা যে কোনো স্নেহ জাতীয় একটা পদার্থের প্রলেপ লাগানো হয়। তারপরে সেই খাদ্যবস্তুকে ধাতু নির্মিত শিকের মধ্যে, মানে স্পিটের মধ্যে গেঁথে সরাসরি আগুনের সংস্পর্শে আনা হয়। এবং এই পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে মাংস রান্না করা হয়। এছাড়া আমরা অন্যান্য প্রাণীজ প্রোটিনে এইভাবে রান্না করতে পারি। তো এইভাবে যখন মাংস রান্না করা হয়, সেই মাংস যদি এইভাবে রান্না করা হয়, তাহলে তা বিশেষ একটা গন্ধযুক্ত হয়। তোমরা জানো যে কাঠকয়লার যে গন্ধটা হয়, সেই গন্ধযুক্ত হয়, এবং সেটা অনেক বেশি সহজপাচ্য হয়, যেহেতু খুব সহজেই উত্তাপের সংস্পর্শে এসে ফাইবারগুলো নরম হয়ে যায়, মানে তন্তুগুলো, যে বিভিন্ন মাসেলে যে বিভিন্ন ফাইবারগুলো আছে, সেগুলো অনেক বেশি নরম হয়ে যায়, এবং যার ফলে কিন্তু এটা সহজপাচ্য হয়। এবং অবশ্যই যেহেতু সুন্দর একটা গন্ধযুক্ত হয়, তার জন্য এটা অবশ্যই সুস্বাদু হয়। একটা বিষয় কিন্তু অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে খাদ্য সামগ্রীর শুধু একদিকে যেন উত্তাপ না লাগে, সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং চারিদিকে যাতে ঠিক মতো উত্তাপটা লাগে
সেই বিষয়টাই নিশ্চিত করতে হবে, এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে খাদ্যকে যে স্পিডের মধ্যে গাঁথা হচ্ছে সেই স্পিডটাকে কিন্তু বারবার করে ঘোরাতে হবে, যাতে করে খাদ্যের চারিদিকে উত্তাপটা ঠিকমতো লাগে এবং খাদ্যটা খুব তাড়াতাড়ি যাতে সুন্দরভাবে রান্না হয়ে যায়। এইবারে দেখে নেওয়া যাক যে এই পদ্ধতির মাধ্যমে রান্না করলে কী কী উপযোগিতা থাকে। আচ্ছা, এই পদ্ধতির মাধ্যমে রান্না করলে বিশেষ করে মাংস বিশেষ স্বাদযুক্ত হয় এবং তার ফলে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় এবং আমাদের যে খাওয়ার যে আগ্রহ বা আমাদের যে রসনা সেটার স্যাটিসফ্যাকশন হয়, সেটা তৃপ্তি ঘটে। আর এইভাবে রান্না করলে খাদ্য সামগ্রী কিন্তু অনেক সহজপাচ্য হয়। তোমাদের কারণটা আগেই বলেছি, তার কারণ হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যই এই পদ্ধতির মাধ্যমে বিশেষ করে রান্না করা হয় এবং প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে যে মাসেল অংশগুলো আছে, অর্থাৎ যে তন্তুগুলো আছে, সেই তন্তুগুলো উত্তাপের সংস্পর্শে আসলে এগুলো নরম হয়ে যায় এবং নরম হওয়ার জন্য কিন্তু এগুলো সহজপাচ্য হয়। দ্বিতীয় পয়েন্ট হলো ওভেন রোস্টিং। ওভেন রোস্টিং হলো এই পদ্ধতির মাধ্যমে খাদ্য সামগ্রীর ওপরে প্রথমে ফ্যাট বা স্নেহ পদার্থ বা তেলের একটা প্রলেপ লাগিয়ে নেওয়া হয় এবং সেটাকে ওভেনের ভেতর ঢুকে রান্না করা হয়। এক্ষেত্রে খাদ্য সামগ্রীর ওপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মোড়ক ব্যবহার করা হয়, অথবা অনেক সময় ব্যবহার না করে সরাসরি আগুনের সংস্পর্শেও খাদ্যবস্তুকে আনা হয়। এক্ষেত্রে যে তাপমাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এরপর দেখে নেওয়া যাক এই ওভেন রোস্টিংয়ের উপযোগিতাগুলো কী কী। আচ্ছা দেখো, প্রথমেই হচ্ছে ওভেন রোস্টিং বা এইভাবে রোস্টিং করা খাদ্য অনেকটা সহজপাচ্য হয়, কারণ তো আগেই বলেছি, কারণ এই খাদ্যটা সরাসরি উত্তাপের সংস্পর্শে আসছে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে খাদ্য উপাদানের যে সংকোচন সেটা স্পিড রোস্টিংয়ের তুলনায় অনেকটা কম হয়। তার কারণটা কি? স্পিড রোস্টিং যেহেতু সরাসরি আগুনের সংস্পর্শে আনা হচ্ছে, তার জন্যে বাইরের যে আবরণটা আছে সেটা সহজে কুঁচকে যায়, সেটা অনেক শক্ত হয়। কিন্তু যখন ওভেনের মধ্যে ঢুকিয়ে খাদ্যকে রোস্ট করা হচ্ছে সেই সময় যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা হচ্ছে, অনেক সময় অ্যালুমিনিয়াম ফয়েলটা ইউজ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু খাদ্য সামগ্রীর যে বাইরের আবরণটা আছে সেটা কিন্তু অতটা কুঁচকে যাওয়ার বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। 3 নম্বর পয়েন্ট হলো প্যান রোস্টিং। এই পদ্ধতিতে খাদ্য সামগ্রীকে কিন্তু সরাসরি আগুনের সংস্পর্শে আনা হয় না, তার বদলে একটা প্যান অথবা কড়াইকে ওভেনের ওপর বসিয়ে এই প্যান বা কড়াইয়ের ওপর ফ্যাট বা স্নেহ পদার্থ বা তেলের একটা প্রলেপ দিয়ে তার উপরে কিন্তু খাদ্য সামগ্রীকে রেখে রোস্ট করা হয়। একটার ক্ষেত্রে বিভিন্ন রকম মাংস, বিশেষ করে মুরগির মাংস কিন্তু এক্ষেত্রে এইভাবে রান্না করা হয় এবং এটা একটা মুরগির মাংস রান্না করার একটা উৎকৃষ্ট পদ্ধতি। এবারে প্যান রোস্টিংয়ের উপকারিতাগুলো কী কী সেগুলো জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে প্যান রোস্টিংয়ের ক্ষেত্রে খাদ্যের সংকোচন কিন্তু অনেকটা অনেক কম হয় ওভেন রোস্টিংয়ের তুলনায়। তার কারণ হচ্ছে ওভেন রোস্টিংয়ে খাদ্যবস্তুটাকে ওভেনের মধ্যে সরাসরি ঢুকানো হয় অথবা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে ঢোকানো হয়। তো যাই হোক, যেভাবেই ওভেন রোস্টিং করা হোক না কেন, এক্ষেত্রে প্যান রোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু যেহেতু খাদ্যবস্তুকে সরাসরি একদমই আগুনের সংস্পর্শে আনা হচ্ছে না, খাদ্যবস্তুকে একটা প্যানের ওপর বা কড়াইতে রেখে রোস্টিং করা হচ্ছে, সেই জন্যে কিন্তু খাদ্যবস্তুর বাইরের আবরণটা কখনোই সংকুচিত হয়ে যাওয়া অথবা পুরো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইভাবে রান্না করা
খাদ্যবস্তু কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজপাচ্য এবং সুস্বাদু হয়। তাহলে শুষ্ক তাপ রন্ধন পদ্ধতি, প্রথমে যেটা রন্ধন পদ্ধতি মানে রোস্টিং, সেটা আমাদের জানা হয়ে গেল। এইবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টোস্টিং। তাপের বিকিরণ কিভাবে সম্পন্ন হয় সেটা তোমরা প্রত্যেকেই ভালো করে জানো। দেখো, টোস্টিং মেশিনের ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। মেশিনে যদি টোস্ট করা হয় তাহলে খাদ্য কিন্তু সরাসরি কখনোই আগুনের সংস্পর্শে আসে না, বরঞ্চ তাপের বিকিরণ পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু মুচমুচে করে তোলার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কিন্তু টোস্টিং। এই ক্ষেত্রে খাদ্যবস্তু মুচমুচে হয়, কিন্তু ভেতরটা কিন্তু খাদ্যবস্তুর ভেতরের অংশটা কিন্তু নরম থাকে। এইভাবে যে খাদ্যগুলোকে প্রস্তুত করা হয় সেই খাদ্যকে খুব তাড়াতাড়ি প্রস্তুত করা যায় এবং সহজেই এটা খুব ক্রাঞ্চি বা মুচমুচে হয়ে যায়। টোস্টিংয়ের ক্ষেত্রে খাদ্যের শ্বেতসার ভেঙে গিয়ে ডেক্সট্রিন উৎপন্ন হয় এবং আমরা জানি যে শ্বেতসার হচ্ছে কার্বোহাইড্রেটের একটা জটিল ফর্ম, আর ডেক্সট্রিন হচ্ছে একদম সরল কার্বোহাইড্রেট, এবং যার ফলে এইভাবে টোস্টিং করা খাদ্যবস্তুটা কিন্তু খুব সহজে পাচ্য হয়ে যায়। এইভাবে পাঁপড়, পাউরুটি এইভাবে কিন্তু টোস্ট করা যেতে পারে। তাহলে এবার দেখে নেওয়া যাক টোস্টিং পদ্ধতির কী কী উপযোগিতা রয়েছে। এই পদ্ধতিতে বিকিরণ পদ্ধতির মাধ্যমে যেহেতু খাদ্যবস্তুকে টোস্টিং করা হয়, তাই জন্য খাদ্য খুব মুচমুচে হয়ে যায় এবং তার ফলে খাদ্যের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পায়। এছাড়া এই পদ্ধতিতে খাদ্যকে অনেক তাড়াতাড়ি প্রস্তুত করা যায়, আর খাদ্যের মধ্যেকার জলীয় বাষ্প বের হয়ে যায়, তার ফলে কিন্তু খাদ্যকে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর অবশ্যই খাদ্যবস্তু সহজপাচ্য হয়ে ওঠে, কারণ হচ্ছে কার্বোহাইড্রেট মানে শ্বেতসারটা ভেঙে ডেক্সট্রিন উৎপন্ন হচ্ছে, যেটা কিনা আমাদের পক্ষে হজম করা খুবই সহজ হয়ে যায়, তাই জন্য এটা কিন্তু অনেকটা সহজপাচ্য হয়ে ওঠে। টোস্টিংয়ের পরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেকিং অথবা সেকা। তোমরা জানো খাবারকে বেক করার জন্যে কিন্তু বর্তমানে একরকম বিশেষ যন্ত্র আবিষ্কার করা হচ্ছে, কিংবা একটা বিশেষ সরঞ্জামের সাহায্যে মানে বেকিং ওভেন অথবা মাইক্রোওভেন এগুলোর সাহায্যে কিন্তু মূলত বেক করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কুকারের মধ্যে কিন্তু খাদ্যবস্তুকে বেক করা যেতে পারে। তো যাই হোক, যে কোনো সরঞ্জাম যে সরঞ্জামে ব্যবহার করা হোক না কেন, খাদ্যবস্তুর চারপাশে কিন্তু উষ্ণ বাতাস পরিচালনা করে খাদ্যবস্তুকে রান্না করার যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে বেকিং অথবা সেকা। এক্ষেত্রে যে টেম্পারেচারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 260 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রন্ধন প্রক্রিয়ার যে মূল উদ্দেশ্য হলো বা এই রান্নার মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে বেক করা খাদ্যের, তোমরা দেখেছো যে যেমন কেকের ক্ষেত্রে বা যে কোনো কুকিজের ক্ষেত্রে যেটা হয় যে বেক করা খাবারগুলোর বাইরের যে অংশটা, বাইরের যে লেয়ারটা আউটার সারফেস, সেটা অনেকটা ক্রিস্পি থাকে অথবা বেশ খানিকটা শক্ত হয়ে যায়, কিন্তু ইনার পার্ট কিন্তু একদম নরম থাকে। তো এরকমভাবে খাদ্যকে তৈরি করা হয়, রান্না করা হয়, এবং এটা একটা ব্যয়বহুল রন্ধন পদ্ধতি, যেহেতু যে যন্ত্রগুলোকে ব্যবহার করা হয় বা যে ওভেনটাকে ব্যবহার করা হয় সেটা অনেকটা এক্সপেন্সিভ, এবং এতে করে কিন্তু সময়ও অনেকখানি বেশি লাগে। এইবারে বেকিং পদ্ধতির উপযোগিতাগুলো জেনে নেওয়া যাক। এটার উপযোগিতা হচ্ছে খাদ্য সামগ্রী বেশ সুস্বাদু হয়ে ওঠে এবং খাদ্যবস্তু সহজপাচ্য হয়, এবং বিভিন্ন প্রকার খাদ্য কিন্তু এইভাবে রান্না করা যায়, এবং এই পদ্ধতিতে কিন্তু একসঙ্গে অনেক খাবারকে রান্না করা যায়। মানে অনেকগুলো খাবার, যেমন ধরো অনেকগুলো কুকিজ একসাথে কিন্তু বেক করা সম্ভব।
কিংবা ধরো অনেকগুলো কেক একসাথে কিন্তু বেক করা সম্ভব। তাহলে অনেকগুলো খাদ্য কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একসঙ্গে রান্না করা সম্ভব। এরপরে 4 নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে গ্রিলিং বা ঝলসানো। এটা একটা শুষ্ক তাপ রন্ধন পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তুকে কিন্তু প্রত্যক্ষভাবে আগুনের সংস্পর্শে এনে ঝলসিয়ে রান্না করা হয়। এই ক্ষেত্রে খাদ্যের ওপরে কিন্তু কোনো রকম ফ্যাট অথবা স্নেহ পদার্থের একটা প্রলেপ লাগানোর প্রয়োজন হয় না। এই পদ্ধতির মাধ্যমে যখন রান্না করা হয় তখন কিন্তু উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় এবং খাদ্যকে উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়। যেরকম ধরো বেগুন কিংবা টমেটো, আলু কিংবা বিভিন্ন রকমের মাংস এই পদ্ধতির মাধ্যমে কিন্তু রান্না করা হয়। এইবারে জেনে নেওয়া যাক এই পদ্ধতির উপযোগিতাগুলো কি কি। এই পদ্ধতিতে খাদ্যবস্তুকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায়, তাই জন্যে সময়ের সাশ্রয় হয় এবং যেহেতু খাদ্যবস্তুকে সরাসরি আগুনের সংস্পর্শে এনে রান্না করা হয় তাই জন্যে খুব দ্রুত রান্না করা যায় এবং তার ফলে কিন্তু জ্বালানির সাশ্রয় হচ্ছে। এছাড়া খাদ্যবস্তু সহজপাচ্য হয়ে যায় অন্যান্য যে শুষ্ক তাপ রন্ধন পদ্ধতিগুলো আছে সেগুলোর মতোই। আর এক্ষেত্রে স্নেহ পদার্থের কিন্তু কোনো প্রয়োজন হয় না, তাই জন্যে এক্সট্রা খরচও কিন্তু বাঁচানো সম্ভব হয়। কিংবা খাদ্য থেকে জলীয় বাষ্প নির্গত হয়ে যায় এক্ষেত্রে, তাই জন্যে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও এটাকে রাখা যায়। এরপরে যে রন্ধন পদ্ধতির কথা আমরা জানবো সেটা কিন্তু অতটা প্রচলিত নয়। তোমরা এটা বাড়িতে কখনো কখনো হয়তো করে থাকো, কিন্তু প্রত্যেকেই কিন্তু এটা খুব ভালো করে দেখেছো। এটা হচ্ছে শুকনো খোলায় ভাজা অথবা পার্চিং। এটা কি? এই রন্ধন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রকম দানা শস্য, যেরকম ধরো ভুট্টার দানা কিংবা মটর দানা, বাদাম জাতীয় বিভিন্ন রকম দানা শস্য, এগুলোকে বালির মধ্যে গরম করা হয় এবং সেই দানা শস্যগুলো পরে ফুলে ওঠে এবং খাদ্যের ওইসব দানা শস্যের মধ্যে যে স্বেচ্ছাদ থাকে সেটা কিন্তু অনেকটা সহজপাচ্য হয়ে যায়। তোমরা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু পপকর্ন বানিয়ে থাকো। আচ্ছা, মুড়ি কিংবা ধানের খই বা ভুট্টার খই কিন্তু এইভাবেই তৈরি করা যায়। সহজ এবং সময় সাশ্রয়কারী এটা পদ্ধতি হলেও কিন্তু এটা বিশেষ কিছু খাদ্যের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয় এবং সেই জন্যে এই পদ্ধতি কিন্তু ততটা প্রচলিত নয়। এটা কিন্তু একটা সীমাবদ্ধ পদ্ধতি, কিছু মাত্র খাদ্যের ক্ষেত্রে কিন্তু এটা সীমাবদ্ধ। আমাদের দ্বিতীয় রন্ধন পদ্ধতি মানে হচ্ছে শুষ্ক তাপ রন্ধন পদ্ধতি সম্বন্ধে পড়া হয়ে গেল। এবারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্নেহ পদার্থের মাধ্যমে রন্ধন বা কুকিং উইথ ফ্যাট। এটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন রকম স্নেহ পদার্থ অথবা তেলের মাধ্যমে খাদ্যবস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করে অথবা নিমজ্জিত না করে আংশিক নিমজ্জিত করে খাদ্যবস্তুকে রান্না করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কুকিং উইথ ফ্যাট। এই স্নেহ পদার্থের মাধ্যমে রন্ধন পদ্ধতি কিন্তু দুটোভাবে সম্পন্ন হয়। একটা হচ্ছে সাতলানো অথবা সতে করা বা সটিং, আর একটা হচ্ছে ফ্রাইং অথবা ভাজা। প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সাতলানো অথবা সটিং। সতে কথাটা বা সটিং কথাটা কিন্তু একটা ফরাসি শব্দ সৌতর থেকে এসেছে, যার অর্থ হলো টু জাম্প। অর্থাৎ আমরা প্যানের মধ্যে ছোট ছোট টুকরো করে মাংস অথবা সবজির টুকরো কেটে প্যানের মধ্যে হালকা তেল দিয়ে আমরা কিন্তু প্যানের মধ্যে টেকে রান্না করা হয় এবং সেই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয় ওই সব খাদ্যের যে টুকরোগুলো প্যানের মধ্যে রয়েছে সেগুলোকে। এবং সেই জন্যে কিন্তু এই টু দি জাম্প
টু জাম্প এই কথাটা কিন্তু ব্যবহার করা হয়। নাড়াচাড়া করার সময় কিন্তু মশলা দেওয়া যেতে পারে অথবা পরেও কিন্তু মশলা দেওয়া যেতে পারে এবং এই অবস্থায় খাদ্যদ্রব্য প্রায় নরম হয়ে যায় এবং সেখানে প্রয়োজন মতো জল দিয়ে সেটাকে সুসিদ্ধ করে নেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রেই খাদ্যের মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্পের সাহায্যে রান্না করার সুবিধার জন্য কিন্তু অনেক সময় পাত্রের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে নেওয়া হয় এবং এক্ষেত্রে কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সতে বা রান্নাটা করে নেওয়া সম্ভব হয়। এইবারে তাহলে দেখে নেওয়া যাক যে এই রন্ধন পদ্ধতির উপকারিতাগুলো কি কি। আচ্ছা দেখো, প্রথমেই রয়েছে খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি পায়। যেহেতু রান্নার সময় এক্ষেত্রে খাদ্যের সাথে যেহেতু তেল বা ফ্যাট প্রয়োগ করা হচ্ছে, সেই জন্যে কিন্তু খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খাদ্য সামগ্রী সহজেই সেদ্ধ হয়। তার কারণ হচ্ছে খাদ্যগুলোকে যখন সতে করা হয় সেই সময় কিন্তু খাদ্যগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়, তাই জন্য সেদ্ধ খুব সহজেই হয়ে যায়। এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে খাদ্যের স্বাদ বৃদ্ধি পায়। যেহেতু রান্না করার সময় খাদ্যের সাথে কিছু পরিমাণ তেল যোগ করা হয় এবং সরাসরি খাদ্যকে উত্তাপের সংস্পর্শে বেশি সময়ের জন্য রাখা হয় না, তাই জন্যে কিন্তু এক্ষেত্রে খাদ্য সামগ্রীর স্বাদও কিন্তু বৃদ্ধি পায়। স্নেহ পদার্থের মাধ্যমে রন্ধনের মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্রাইং অথবা ভাজা। তো ফ্রাইং অথবা ভাজা এই পদ্ধতিতে রান্না করার সময় খাদ্যবস্তুকে উচ্চ তাপের সংস্পর্শে এনে খাদ্যের মধ্যে থাকা জলীয় বাষ্পকে সম্পূর্ণ বাষ্পাকারে বের করে দেওয়া হয়। তবে খাদ্যের পুষ্টিমূল্য যাতে একেবারেই নষ্ট না হয়ে যায় সেদিকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। তো খাদ্যের পুষ্টিমূল্য যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু খাদ্যকে ফ্যাটের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করে যদি ভাজা হয় তাহলে যে সমস্ত ভিটামিন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডেশন হয় আর কি, এবং যেগুলো ক্ষতিকর পদার্থ উৎপন্ন করে বা যে ভিটামিনগুলো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়, সেই ভিটামিনগুলো কিন্তু সহজে আর নষ্ট হতে পারবে না। এছাড়াও এই ফ্রাইং বা ভাজার সময় কিন্তু খাদ্যবস্তুকে দুটোভাবে ফ্রাই করা যেতে পারে। একটা হচ্ছে ফ্যাটের মধ্যে খাদ্যবস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করে, আর একটা হলো খাদ্যবস্তুকে ফ্যাটের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করে ভাজা যেতে পারে। আর এই ক্ষেত্রে যে টেম্পারেচারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। দেখো, ফ্রাইং বা ভাজা এই পদ্ধতি দুটোভাবে সম্পন্ন হয়। একটা হলো ডিপ ফ্রাইং আর একটা হলো শ্যালো ফ্রাইং। ডিপ ফ্রাইং মানে হলো যখন প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ কিংবা তেল ব্যবহার করা হয় এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু খাদ্যকে সম্পূর্ণভাবে ফ্যাটের মধ্যে নিমজ্জিত করে ভাজা হয়। লুচি বা বেগুনি অথবা সিঙ্গারা বা বিভিন্ন রকম চপ প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু এই রন্ধন পদ্ধতি ব্যবহার করা হয়। তো এটার উপযোগিতাগুলো কি কি জেনে নেওয়া যাক। এই পদ্ধতিতে রান্নার মাধ্যমে খাদ্য মধ্যস্থ ভিটামিনের অপচয় বেশ খানিকটা কিন্তু রোধ করা সম্ভব হয়। কেন সেটা তোমাদের আগেই বলেছি যে যে সমস্ত ভিটামিনগুলো ফ্যাটের বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডেশন হয় এবং যে নষ্ট হয়ে যায় যে ভিটামিনগুলো, সেগুলো হতে পারে না, তার ফলে কিন্তু ভিটামিনের অপচয় খানিকটা রোধ করা সম্ভব হয়। আর এই পদ্ধতিতে রান্নার ক্ষেত্রে কিন্তু সময় অনেকটা কম লাগে এবং খাদ্যের স্বাদ কিন্তু উন্নত হয়। এবং অবশ্যই যেহেতু রান্না করার সময় তেল ব্যবহার করা হচ্ছে, তাই জন্যে কিন্তু অবশ্যই খাদ্যের পুষ্টিমূল্য বা ক্যালোরি মূল্য বেশ খানিকটা বৃদ্ধি পায়। এরপরে রয়েছে শ্যালো ফ্রাইং। শ্যালো ফ্রাইং মানে হচ্ছে
এই ফ্রাইটা করার ক্ষেত্রে স্নেহ পদার্থ কিন্তু অনেক কম পরিমাণে ব্যবহার করা হয়। তার ফলে কিন্তু খাদ্যবস্তু স্নেহ পদার্থের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত হয়। তার ফলে খাদ্যবস্তুর সর্বত্র সমানভাবে তাপ এবং স্নেহ পদার্থের সংস্পর্শে আসতে পারে না। ফলে অনেক সময় দেখা যায় যে খাদ্যবস্তু কিন্তু ঠিকমতো সব জায়গায় সেদ্ধ হয়নি। তো এই পদ্ধতির উপযোগিতাগুলো জেনে নেওয়া যাক। এই পদ্ধতিতে রান্নায় স্নেহ পদার্থের প্রয়োজন কিন্তু অনেক কম হয়, আর ধীরে ধীরে খাদ্যবস্তুকে রান্না করা হয় এবং তার ফলে কিন্তু সময়টা খানিকটা বেশি লাগে। এইবারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্রাইং বা ভাজার সময় যে বিষয়গুলো মেনে চলা দরকার। প্রথমত, রান্নায় যে তেল ব্যবহার করা হবে তা অবশ্যই উচ্চ ধূম্রাঙ্ক যুক্ত হবে, অর্থাৎ যে তেলটা ব্যবহার করতে হবে সেটার বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। বয়লিং পয়েন্ট বেশি হওয়া মানেই হচ্ছে তেলটা যতটাই বয়েল করা হোক না কেন সেটা কখনোই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত পদার্থ মানে অ্যাক্টোডিন উৎপন্ন করবে না এবং তেলটি বিষাক্ত হয়ে যাবে না। তাহলে এরকম তেল উৎপন্ন করতে হবে যেটার বয়লিং পয়েন্ট অনেক বেশি। দ্বিতীয়ত, পাত্রের তলদেশ গভীর হওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে তাহলে সমস্ত খাদ্য সামগ্রীকে তেলে নিমজ্জিত করে রান্না করা সম্ভব হবে। আর তৃতীয়ত, খাদ্যবস্তুকে ছোট কিন্তু সমান মাপের টুকরো করে কেটে নিতে হবে। তার কারণ হচ্ছে খাদ্যবস্তুর প্রত্যেকটি টুকরোতে যেন সমানভাবে তেলে নিমজ্জিত হয় এবং সমানভাবে যেন সেগুলো সেদ্ধ হয়, একই সময়ের মধ্যে যেন সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়, সেই জন্য ছোট টুকরো কিন্তু সমান মাপের টুকরো করে কেটে নিতে হবে। চতুর্থত, ভিটামিন সমৃদ্ধ খাদ্য এই পদ্ধতিতে কিন্তু কোনোভাবেই রান্না করা উচিত নয়। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম ভিটামিন রয়েছে যেগুলো ফ্যাটের দ্রবণীয় ভিটামিন, যেমন ধরো ভিটামিন এ অথবা ভিটামিন B1 অথবা B12। এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে এরা অক্সিডেশন ঘটায় এবং তার ফলে এই সমস্ত ভিটামিন কিন্তু নষ্ট হয়ে যায়, অথবা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্যাটের মাধ্যমে খাবার থেকে বেরিয়ে যায়। তো সেই জন্যই বলছি ভিটামিন সমৃদ্ধ খাদ্য এই পদ্ধতিতে রান্না করা উচিত নয়। খাদ্যবস্তুকে সম্পূর্ণ ফ্যাটে নিমজ্জিত করে ভাজা উচিত, যেটা আমি আগেও বলেছি যে সমস্ত ভিটামিন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়, সেই সমস্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যগুলোকে সম্পূর্ণ ফ্যাটে নিমজ্জিত করে ভাজা উচিত, যাতে করে ওই সমস্ত ভিটামিনগুলো অক্সিজেনের সংস্পর্শে কখনোই আসতে না পারে। ব্যবহৃত ফ্যাট বা তেল যখন যথেষ্ট উত্তপ্ত হবে তারপরেই কিন্তু খাদ্যবস্তুগুলোকে তেলের মধ্যে দিতে হবে। তার কারণ হচ্ছে তাহলে যদি ফ্যাট বা তেলটা যথেষ্ট উত্তপ্ত হয় তখন কিন্তু খাদ্যবস্তুর যে টুকরোগুলো তেলে ছাড়া হচ্ছে সেগুলোর গায়ে সমানভাবে ওগুলো লেগে যায় এবং লেগে গিয়ে এরা ফ্যাট শোষণের হাত থেকে কিন্তু এটাকে রক্ষা করে, মানে এটা অতিরিক্ত টুকরোগুলো বা খাদ্যবস্তু অতিরিক্ত ফ্যাট শোষণ করতে পারে না। আর শেষ পয়েন্ট সেটা হলো ভাজার সময় বেশি পরিমাণ তেল বা ফ্যাট কখনোই ব্যবহার করা যাবে না, কারণ বেশি পরিমাণ তেল যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় কড়াইতে তাহলে কিন্তু তেল বা ফ্যাট যেগুলো দেওয়া হচ্ছে সেটা দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এবং যার ফলে কিন্তু ভাজাটা ঠিকমতো সম্পন্ন হয় না এবং খাদ্য সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয় না।